আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আর কখনো তাবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। অস্থিরতা তৈরির চেষ্টা, ফ্যাসিস্ট ফেরানোর পরিকল্পনা কিনা প্রশ্ন। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা এটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। 11 দলের সমাবেশে বক্তারা। গণভোটের রায় বাস্তবায়ন না করলে পালানোর পথ পাবে না বিএনপি। গণভোটের কোন রায় মেনে নেন, 70 লাখ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জুলাইয়ের কাতারে এনেছিল সব শ্রেণী পেশার মানুষকে। গণবিস্ফোরণে পতন হয় স্বৈরাচারী শাসন ব্যবস্থার। পালাতে বাধ্য হয় ফ্যাসিবাদের কুশীলবরা। আমার শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, তখন আসলে একজন শিক্ষক হিসেবে নীরব থাকার কোনো সুযোগ ছিল। যখন এটা সন্তান সমদের জীবনের হুমকি স্বরূপ দাঁড়ায়, তখন বোধহয় কোনো পিতা মাতাই বা অভিভাবকই সেটা মেনে নিতে পারে না। পালানোর আগে গোপন টেলিকম নেটওয়ার্ক আর অস্তিত্বহীন এনআইডিতে তোলা নম্বরে যোগাযোগ সেরেছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়তে এসএমএস দেন স্বজনদের, যোগাযোগ করেন ভারতে। বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে অল্টারনেশনে তার গণভবন অ্যাভেলেবল নেট ছিল, সে আউট অফ দ্য নেট ছিল না। উনি কনফিগার করে ওনার হাই স্পিড নেট ইনজেক্ট করছে ওনার গণভবন। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিবির মারামারি, পাল্টাপাল্টে দোষারোপ, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন। রাশিয়ার স্থাপনায় ইউক্রেনের হামলার পর কিয়েভে আঘাত হানল রুশ মিসাইল। পাল্টাপাল্টি অভিযানে নিহত 14। ইউরোপের সহায়তা চাইলে জেলেনস্কি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়া দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করে এমনটাই বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার পর জাদুঘরে ফলক উন্মোচন করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী ঘুরে দেখেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন তিনি। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ 1.5 দশক ফ্যাসিবাদের সরকারের শাসনে গুম খুনের শিকার হয়েছিল দেশের জনগণ। জুলাই গণ অভ্যুত্থান দিবসকে গণতান্ত্রিক ইতিহাসের যুগান্তকারী মাইলফলক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারেক রহমান বলেন, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যার মতো বর্বর আচরণ ইতিহাসে বিরল। জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনা স্বচ্ছ নিরপেক্ষ বিচার হবে। বলেন, জুলাই শহীদদের নামে তার নিজ নিজ জেলায় বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো নামকরণ করা হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা এটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পর শহীদ পরিবারের জন্য উন্মুক্ত করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী।
ওই সেই শহীদ পরিবারের সদস্যরা কি জাদুঘর ঘুরে দেখতে পারছেন এবং ইতোমধ্যে কি তারা আসতে শুরু করেছে, আর তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন আপনি? যে উদ্বোধনের পরে শহীদ এবং আহত যে পরিবারগুলো আছে তাদের জন্য এই জুলাই স্মৃতি জাদুঘরের দরজা খুলে দেওয়া হবে, তারা ঢুকবেন এবং আগামীকাল থেকে সর্বসাধারণের জন্য খোলা হবে। তবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এই গেট কিন্তু জুলাই শহীদ কিংবা আহত যে পরিবার আছে তাদের জন্য খোলা হয়নি, গেট বন্ধ আছে। যদিও অনেক সাধারণ জনগণ এখানে উপস্থিত হয়েছেন, তারা আসলে অনেকেই অনেক দূর থেকেও এসেছেন, তারা আসলে মূল যেই তথ্যটি সেটি অনেকেই জানেন না যে আজকে সাধারণের জন্য খোলা হবে না গেট। আগামীকাল থেকে অনলাইনে টিকিট স্লট বুকিংয়ের মাধ্যমে এখানে ঘুরে দেখতে পারবেন সাধারণ জনগণ। সেই তথ্যটি অনেকেই জানেন না। এখানে অনেকে একটু আগেও আমরা দেখেছি যে বেশ ছোটোখাটো উত্তেজিত মুহূর্ত তৈরি হয়েছে। অনেকেই দাবি জানাচ্ছিলেন যে আজকে তারা ঘুরে দেখতে চান, অনেক দূর থেকে এসেছেন। তবে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আছে এবং একই সঙ্গে সেই যারা এখানে আসলে উৎসুক জনতা ছিলেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে আহত এবং শহীদ পরিবার যারা আছে তাদের কিন্তু আশপাশে আমরা সেভাবে এখনও দেখছি না, যদিও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আহত এবং শহীদ পরিবারের একাংশ কিন্তু ঢুকেছিলেন ভেতরে এবং আমরা দেখেছি যে তারপরে কিন্তু যেই মূল যে অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান সেটি হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে, এবং সেখানে অনেক আহত এবং শহীদ পরিবার তারা বক্তব্যও দিয়েছেন। তবে এরপর আসলে খুলে দেওয়ার কথা ছিল এই যে সাধারণ যেই অন্যান্য যেই শহীদ এবং আহত পরিবার তাদের জন্য, তবে এখনও পর্যন্ত সেভাবে কিন্তু আমরা দেখছি না। আগামীকাল আসলে সর্বসাধারণের জন্য এটি খুলে দেওয়া হবে। তবে যেহেতু এখনও শতভাগ লোকবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি, আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছু সংখ্যক মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে এবং বাকি সংখ্যক আউটসোর্সিংয়ের মাধ্যমে এখানে এই পুরো জাদুঘরটি পরিচালনা করা হচ্ছে। ফলে একবারে আসলে একেবারে এখানে এসে টিকিট কেটে ঢোকার ক্ষেত্রে যেই চাপটি পড়বে, জনসাধারণের চাপটি পড়বে, সেটি আসলে এই জাদুঘর কতটা সামলাতে পারবে বা সেই সক্ষমতাও আসলে তৈরি হয়েছে কিনা সেই জায়গাটি বিবেচনা করেই কিন্তু অনলাইনে টিকিট কাটার মাধ্যমে স্লট বুকিংয়ের মাধ্যমে আগামীকাল থেকে এখানে জনসাধারণ ঢুকতে পারবেন। সেই টিকিট কাটার নিয়মটি যদি একটুখানি আমি খুব সংক্ষেপে বলতে চাই, এখানে জুলাই শহীদ স্মৃতি জাদুঘরের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে july36.gov.bd, সেখানে গিয়ে স্লট বুকিং দিতে হবে, কোন সময়ে এবং কখন এসে আপনি এখানে ভিজিট করবেন জাদুঘর, সেই সময়টি নির্ধারণ করার পরে আসলে সেই ঢুকে ঘুরে দেখা যাবে। তবে আজকে আসলে আর পরিস্থিতি যেমনটি দেখছি এখানে হয়তো আজকে আর গেট খোলা নাও হতে পারে। অনেক ধন্যবাদ ঐশী আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার, এমন মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশের 70% জনগণের গণরায়কে উপেক্ষা করে পালানোর পথ পাবে না বিএনপি। এ সময় তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ ফিরে এসেছে। নেতাকর্মীদের নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন জামায়াত আমির। এর আগে কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সংস্কারের গুরুত্ব। দাবি করেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়নে পিছু হটছে। অতীত স্বৈরাচারী সরকারের মতো ক্ষমতা কুক্ষিগত করতে চায় তারা। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70% মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে তাদেরকে অপমানজনকভাবে পালাতে হয়েছে। মানুষ মানুষ আর মানুষ, এত মানুষ এক কাতারে এক একটা আন্দোলনে কে দেখেছে কবে? সংঘাত আর সহিংসতার চূড়ান্ত রূপে পরিবর্তিত হয় বাংলাদেশ 2.0। স্লোগান, আন্দোলন, প্রতিবাদ আর লেগে থাকার রক্তের দাগে জবনিকা ঘটে স্বৈরাচারী শাসন ব্যবস্থার। আন্দোলনের ব্যাপকতায় পৃথিবীর ইতিহাসে সরকার প্রধান সহ সংসদ সদস্য, স্পিকার, প্রধান বিচারপতি, এমনকি জাতীয় মসজিদের খতিবও পালিয়ে যান। 36 দিনের টানা আন্দোলনে যুক্ত হন বুদ্ধিজীবী, শিক্ষক, নানা শ্রেণী পেশার মানুষ ছাড়াও গৃহিণী, ইমাম, শ্রমিক সবাই। আন্দোলনে যুক্ত হওয়া আদতে সাধারণ, কিন্তু প্রকৃতপক্ষে অসাধারণ মানুষদের কথা জানাচ্ছেন আহমেদ রেজা।
ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান। চব্বিশ মাস আগে ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ৩৬তম দিন, ইতিহাসের ৩৬ জুলাই। ৫ আগস্টে চূড়ান্ত আন্দোলনে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন হলেও পুরো ৩৬ দিনই ছিল আন্দোলনের ব্যাপকতা। শুরুতে ছাত্র, পরে জনতার সমাগমে জুলাইয়ের প্রতিদিনই যেন রণক্ষেত্র। সেখানে এক একজন বিক্ষোভকারী যেন আলেকজান্ডার বা নেপোলিয়ন বেশে অটল যোদ্ধা। বুলেট আপনি দেখেছেন, বাবা মায়ের রাখতো না, অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না। শিক্ষার্থীদের উপর চরম আক্রমণে অতিষ্ঠ হয়ে শিক্ষকরা বিবেকের তাড়নায় জীবনের হুমকি জেনেও নেমেছিলেন রাজপথে। বলেছিলেন, এখন চুপ থাকা অপরাধ। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। সেই সময় আসলে এদেশের কোনো বিবেকবান মানুষ নীরব থাকতে পেরেছে সেটা আমি মনে করি না। সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে যখন ভয়াবহ নির্যাতন নেমে এসেছিল, আমার শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তখন আসলে একজন শিক্ষক হিসেবে নীরব থাকার কোনো সুযোগ ছিল না। আর তো কোনো পথ খোলা ছিল না। মানুষের কোন অবস্থাটা দাঁড়ালে মানুষ মৃত্যুকে আর পরোয়া করে না। যখন এটা সন্তান সমদের জীবনের হুমকি স্বরূপ দাঁড়ায়, তখন বোধহয় কোনো পিতা মাতাই বা অভিভাবকই সেটা মেনে নিতে পারে না। আন্দোলনে নেমে পুলিশের অন্যায় আক্রমণে আহত কিংবা আটকের বিরোধিতা দেখেছে পুরো বিশ্ব। সুপারম্যানের মতো তরুণ নুসরাত পুলিশের গাড়ি থামিয়ে জানান দিয়েছে, পুরো বাংলাদেশের শক্তি তার সাথে। আমাদের শরীরে তখন হচ্ছে গিয়ে মানে একটা অন্যরকম শিহরণ জাগতো, আমরা প্রতিবাদের মানে ভাষা খুঁজে পেতাম, শক্তি খুঁজে পেতাম। নেই ঢাল, নেই তলোয়ার, আছে শুধু বুক ভরা সাহস। তবুও যেন ইতিহাসের শক্তিমান যোদ্ধা তারাই। খোলা সড়কে পুলিশের গুলির মুখে হাতে থাকা টিন আর সামান্য ব্যারিকেডেই কাঁপন ধরিয়েছিল স্বৈরশাসকের। আমরা জানতাম না ৫ আগস্টে হাসিনা পতন হবে, সেটা আসলে জানা ছিল না। দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল সেই সময়, সেই সূত্রে আমরা চেয়েছিলাম এই দেশ স্বাধীন হোক। আমরা তো পিছনে ছিলাম অনেক, তো প্রশাসনের কিভাবে পিছনে নেওয়া যায়, আমরা আসলে কিভাবে একটু সামনে আগাতে পারি, এটা ঢাল হিসাবে একটা মানে করতে পারি। তো এই সাহস জোগানোর জন্য আসলে মূলত এই টিনটা হাতে নেওয়া। ফুসে ওঠা ছাত্র জনতা রুখ পেকে কার সাধ্য আছে সেই রক্তচক্ষু উপেক্ষা করে তাদের যৌক্তিক দাবি অগ্রাহ্য করার? সেই অসীম এবং আদিম সাহসিকতাকে স্যালুট জানাতে প্রস্তুত পুরো বাংলাদেশ। রিকশা চালক সুজন যেন তাদেরই প্রতিনিধি। আমার এই সেলুটের কারণ কি, মানে কোনো ফেসিবাদ, কোনো স্বৈরাচার এই বাংলার জমিনে যেন আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সবাই ছাত্র জনতার পাশে থাকেন, আমি ছাত্র জনতার পাশে আছি। ৫ আগস্টের লং মার্চ টু ঢাকায় দাবি, অঙ্গীকার, দফা একটাই, সরকার পতন। কারফিউ ও ব্যারিকেড ভেঙে ভয় গুলি প্রতিহত করে তৈরি হয় জনস্রোত। এক অবিশ্বাস্য ঐক্য মিছিলে মিলেছিল মানুষ, মানুষ আর মানুষ। সেখানে ছিল না কোনো রাজনৈতিক পরিচয়, পরিচয় একটাই, বাংলাদেশ। স্বৈরশাসনের পতনের মূল নায়ক এই এবং সেই সাধারণ মানুষের অংশগ্রহণ। শুধু ছাত্র নয়, পথে নেমেছিল মায়েরা, যারা এতদিন সন্তানকে ঘরে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। ছিলেন বাবারা, শহীদ পরিবারের সদস্যরা, শিক্ষক, শিক্ষিকা, চাকরিজীবী, শ্রমিক, ব্যবসায়ী, গার্মেন্টস মালিক, রিকশা চালক, সমাজের প্রতিটি স্তরের মানুষ। সবাই 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 এক কাতারে, এক লক্ষ্য, পরিবর্তন, এক স্বপ্ন, নতুন বাংলাদেশ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের চরম মুহূর্তে পুরো বাংলাদেশকে ইন্টারনেট ব্ল্যাকআউটে রেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিচে ব্যবহার করতেন বিশেষ স্যাটেলাইট ইন্টারনেট। গণভবনের ছাদে বসানো হয়েছিল টাওয়ার ডাম্প। শুধু তাই নয়,
ভুয়া জাতীয় পরিচয়পত্র তোলা গোপন নম্বর আর স্যাটেলাইট ফোনে চালিয়েছিলেন শেষ মুহূর্তের সব যোগাযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিজিটাল ফরেনসিক টিম উন্মোচন করেছেন শেখ হাসিনার সেই গোপন টেলিকম নেটওয়ার্ক আর পলায়ন পর্বের চাঞ্চল্যকর সব তথ্য। আখলাকুস সাফা জানাচ্ছেন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে ফুঁসে ওঠা রাজপথ, আন্দোলন দমাতে সারা দেশে নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউট। ডিজিটাল যোগাযোগের পথ বন্ধ করে চলে নির্মম হত্যাযজ্ঞ। সারা দেশ বিচ্ছিন্ন হলেও গণভবনে থামেনি ইন্টারনেটের গতি। বঙ্গবন্ধু স্যাটেলাইট বর্তমানে বাংলাদেশ স্যাটেলাইটের বিশেষ ব্যাকআপ ব্যবস্থায় চলে শেখ হাসিনার হাই স্পিড ইন্টারনেট। গণভবনের ছাদে বসানো হয় টাওয়ার ডাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রযুক্তি দল খুঁজে পেয়েছে তার অকাট্য প্রমাণ। নেট আমাদের বন্ধ হলো, বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে অল্টারনেশনে তার গণভবন অ্যাভেলেবল নেট ছিল এন্টার টাইম। সে আউট অফ দ্য নেট ছিল না তখনকার সময়। যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা তো আপনার আকাশ টেলিভিশনের মতো উইদাউট কর্ড, খালি কনফিগারেশন রিলেটেড বিষয়। উনি কনফিগার করে ওনার হাই স্পিড নেট এনজয় করছে ওনার গণভবনে। 1 আগস্টই পরিস্থিতি বুঝে যান সাবেক প্রধানমন্ত্রী। 3 আগস্ট এক দফা ঘোষণার পর তার ফোন থেকে যোগাযোগ করা হয় অন্তত 70টি নম্বরে। এর মধ্যে 11টি নম্বরের নাম, ছবি ও এনআইডি থাকলেও বাস্তবে সেসব ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। ভুয়া রেজিস্ট্রেশন, মানে সিমটা আসলে কারেক্টেড না, গভর্নমেন্টের নাম্বার রেজিস্ট্রেশন এমন একজনের নামে এখনো হয়তো সে নামেই আছে। 11টার ভিতরে 6টা লাইভ আছে, বাকি 5টা একটু বন্ধ আছে, ওরাও ঘটনার পর থেমে গেছে। 4 আগস্ট নিজের ব্যবহৃত ফোন নম্বরের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েন শেখ হাসিনা। যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নেন স্যাটেলাইট ফোন ও গণভবনের কর্মীদের ব্যক্তিগত নম্বর। স্যাটেলাইট ফোনেই সরাসরি যোগাযোগ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। আশ্রয় চান সাময়িক। At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. স্যাটেলাইট ফোনের আমরা একটা অস্তিত্ব পেয়েছি স্যাটেলাইট কানেক্টিভিটিতে, মানে একই সাথে স্যাটেলাইট ক্যারি আউট হয়েছে। দিল্লির সবুজ সংকেতের পর শুরু হয় চটজলদি পলায়ন পর্ব। বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা ও শেখ রেহানা পৌঁছান কুর্মিটোলার এয়ার মুভমেন্টে। সেখানকার ভিআইপি রুমে কাটানো 20 মিনিটে 2টি ফোন আলাপ সারেন তিনি। একটি বিদেশে থাকা মেয়ে পুতুলের নামে নিবন্ধিত নম্বর, কিন্তু নম্বরটি অ্যাক্টিভ ছিল দেশেই। আর অন্যটিতে কথা বলেন উড্ডয়নের ঠিক 1 মিনিট আগে। সূত্রগুলো বলছে 1 আগস্ট থেকেই স্বজনদের গোপনে দেশ ছাড়ার টেক্সট মেসেজ দিতে থাকেন শেখ হাসিনা, যদিও সব SMS এর ফরেনসিক শেষ হয়নি এখনো। শেখ হাসিনার যোগাযোগের সব তথ্যই মুছে দিয়েছিলেন গুমের মামলায় গ্রেফতার সাবেক সেনাকর্তা জিয়াউল আহসান। তার জলসিঁড়ির বাড়িতে তৈরি করেছিলেন নিজস্ব সার্ভার সিস্টেম। যে কোনো বিল্ডিংয়ে যে নর্মাল বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় তার থেকে কিন্তু বেশি বিদ্যুৎ সেখানে উনি অ্যালটমেন্ট নিয়েছিলেন জোর করে। তার মানে সেখানে উনি নিজস্ব একটা ডিজিটাল আর্কাইভিং বা ডিজিটাল আয়না ঘর। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান দিবসে বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত অন্তত 10 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ক্যাম্পাসে র্যালি বের করে ছাত্র শিবির। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেন র্যালিতে বহিরাগতদের উপস্থিতি রয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আশিক আহমেদ অভিযোগ করেন, শিবির বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে মিছিল করছে। বহিরাগতদের ছাড়া কর্মসূচি পালনের অনুরোধ করলে শিবিরের নেতাকর্মীরা হামলা চালায়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় ছাত্রদল। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, ক্যাম্পাসের পরিবেশ এখন কেমন দেখছেন এবং এ বিষয়ে ছাত্র শিবির বা ছাত্র দলের বক্তব্য কি? দুই দলের যে ছাত্র সংগঠনের যে সংঘর্ষের পরে ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত ওই ঘটনার পরে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে কোনো ধরনের আর সংঘর্ষের
ঘটনা ঘটেনি। ক্যাম্পাসের বাইরে আমরা দেখেছি যে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং ক্যাম্পাসের যে গ্রাউন্ড ফ্লোরে ছাত্রদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মীদের আমরা অবস্থান করতে দেখেছি। তবে এই মুহূর্তে ক্যাম্পাসে ছাত্র শিবিরের নেতাকর্মীদের দেখা যায়নি এবং জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে ক্যাম্পাসে একটি আলোচনা সভা চলছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রশাসনের যারা রয়েছেন প্রক্রিয়াল বডির লোকজন তারা কিন্তু সেই আলোচনা সভায় যোগ দিয়েছেন এবং ছাত্রদল যেটা বলছেন তারা বলছেন যে ছাত্র শিবির অবশ্যই ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে, তবে তাদের প্রকাশ্যে রাজনীতি করতে হবে। যাদের পদ পদবি আছে তারা রাজনীতি করতে পারবে, তবে বহিরাগতরা কেউ এই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। যদিও শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যারা মিছিলে অংশগ্রহণ করেছিলেন তারা বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থী রয়েছে। যারা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সাবেক শিবিরের যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা রয়েছেন। তারা জানিয়েছেন যে তাদের যে শান্তিপূর্ণ র্যালি, সেই র্যালিতেই ছাত্রদল উস্কানিমূলকভাবেই হানা দিয়েছেন। তবে ছাত্র দলের নেতৃবৃন্দর অভিযোগ যে তারা কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে দিবে না। সারা বাংলাদেশে পরিকল্পিতভাবে শিবিরের নেতাকর্মীরা অরাজকতা সৃষ্টি করছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেটি করতে দিবেন না বলেই তারা বহিরাগতদের নিয়ে কোনো মিছিল করতে দেননি এবং তারা বলছেন ভবিষ্যতেও ছাত্র শিবির প্রকাশ্যে ক্যাম্পাসে মিছিল করতে পারবে, তাদের কর্মসূচি পালন করতে পারবে, তবে বহিরাগত বা গুপ্তভাবে কোনো কর্মসূচি তাদেরকে পালন করতে দেওয়া হবে না ছাত্র দলের পক্ষ থেকে। প্রভু, অনেক ধন্যবাদ কাউসার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গতকালের সংঘর্ষের পর রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসার আবাসিক হলে প্রবেশ করতে না পারার অভিযোগ করেছেন মাদ্রাসার ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকালে হলে প্রবেশের উদ্দেশ্যে গেলে বকশীবাজার মোড়ে পুলিশ সদস্যরা তাদের আটকে দেন বলে অভিযোগ করেন তারা। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কাছে শিক্ষার্থীরা বলেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ তাদের হলে প্রবেশের অনুমতি দিচ্ছে না। তাদের দাবি গতকাল থেকে তারা হলের বাইরে অবস্থান করছেন। কাল অনেকের পরীক্ষা থাকায় হলে অবস্থান করা জরুরি, কিন্তু সেখানে প্রবেশ করতে না পারায় তারা উদ্বিগ্ন। অন্যদিকে পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল থেকে সারা রাত আমরা রাস্তায় আছি, এক কাপড়ে আমরা দাঁড়ায় আছি। আমরা হলে প্রবেশ করতে চাচ্ছি, কিন্তু আমাদের হল প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদের হলে ঢুকতে দিচ্ছে না। আমরা এটার কারণ সুস্পষ্ট এখনো জানি না যে আমাদের কি জন্য ঢুকতে দিচ্ছে না। গণনিরাপত্তা রক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য এখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সম্পূর্ণ পরিস্থিতি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, এখন সেখানকার অবস্থা কেমন দেখছেন? এ বিষয়ে পুলিশ কি বলছে এবং শিক্ষার্থীদের বক্তব্য কি? পূর্বী, এখন পরিস্থিতি শান্ত। আন্দোলনকারী শিক্ষার্থী, যারা মাদ্রাসার শিক্ষার্থী, যারা সকাল থেকেই ছিল এবং তারাও কিন্তু এখান থেকে সরে গেছে। সেই সাথে আমরা সকাল থেকে দেখেছি পুলিশের ব্যাপক উপস্থিতি এবং তাদের টহল দেখেছি। এখানে লালবাগের যিনি ডিসি আছেন তিনি বলেছেন যে তারা এখানকার এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তার টিম, তার পুলিশ বাহিনী কাজ করছে এবং সেই সাথে শিক্ষার্থীরা ছিল, তারা যে অভিযোগ করেছে সেই অভিযোগটি কতটা সত্য সেটিও কিন্তু পুলিশের যিনি আছেন ডিসি তিনি কিন্তু সেটি খতিয়ে দেখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। শুধু বকশীবাজার এলাকা না, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেই সাথে শাহবাগ এবং আমরা ঢাকা কলেজ, সব জায়গায় আমরা পুলিশের টহল দেখেছি। সকালেও দু একটি ক্যাম্পাসে, বিশেষ করে তিতুমির কলেজে কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা জানতে পেরেছি। তবে আজকে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতোই বলা যায়, যে কোনোভাবেই আজকে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ আন্তরিকভাবেই কাজ করছে এবং শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেটিও কিন্তু তারা খুব মনোযোগ দিয়ে শুনছেন বলে আমরা দেখেছি এবং এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি শান্তই বলা যায়। পূর্বী, অনেক ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণজামায়াত কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র শিবির। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সারা বাংলাদেশে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, তাই এখন তারা ক্যাম্পাস দখলে নেমেছে। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ক্যাম্পাসকে যদি আবার আগের মতো ছাত্রলীগ কায়দায় চালানোর চেষ্টা করা হয় তাহলে ছাত্রদলের পরিণতিও তাদের মতোই হবে। এ সময় শিবিরের অন্যান্য নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্র শিবির ছাত্রদলের যে কোনো ধরনের অপচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়ার জন্য যথেষ্ট।
ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোমরা যদি এই সন্ত্রাসের পথ অব্যাহত রাখো, আমরা ছাত্রলীগের যেই পরিণতি করেছিলাম তার চেয়ে ভয়াবহ পরিণতি আমরা তোমাদের করব। ইসলামী ছাত্র শিবির সহনশীলতার পরিচয় দিচ্ছে। বারবার আমরা বলার চেষ্টা করছি তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, আমরা ক্যাম্পাসকে শান্ত রাখতে চাই, পূর্বের সেই ফ্যাসিবাদী বন্দোবস্ত ফিরিয়ে আর আনতে চাই না। জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামীর বাংলাদেশকে গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে, এমনটা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দেন তিনি। দীর্ঘদিন রাজপথে থাকা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে বিভক্ত না হওয়ার আহ্বানও জানান মন্ত্রী। বলেন, বিএনপি সরকারের মাধ্যমে দেশে পরিবর্তন অধ্যায় শুরু হয়েছে। এ সময় জুলাই শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই শহীদ ও যোদ্ধাদের ভুলে যায়নি সরকার। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মোকাবেলার হুঁশিয়ারিও দেন তিনি। প্রস্তুত থাকবে এলজিইডি ৬২ পশ্চিম আগারগাঁও ঢাকা জেলা। সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব, জুলাই সনদকে বাস্তবায়ন করব। দেশকে আবারও হুমকির মুখে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টা যদি করা হয়, তাহলে আমরা জনগণকে সাথে নিয়েই আমরা সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করব। শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দিলে ধরে নেওয়া হবে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ বিশৃঙ্খল করতে ইন্ধন দিচ্ছে, এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে 2 বছর পূর্তিতে শহীদদের জন্য দোয়া ও দুস্থদের খাবার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি আরো বলেন, ভারতের উচিত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়া। এছাড়া ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না উল্লেখ করে সজীব ভুইয়া বলেন, পৃথিবীর অন্যান্য দেশও বাংলাদেশের একজন ফাঁসির আসামিকে জায়গা দিবে না। আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও 2 বছর পরে এসেও স্বৈরাচারী ব্যবস্থার পতন হয়নি। শেখ হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে চাচ্ছে না, কারণ তাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া না পাওয়ার বিষয় নাই। তিনি যেন কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা না করতে পারেন, এবং তিনি যদি সেটা করেন তাহলে কিন্তু এখানে এটা এভাবেই ধরে নেওয়া হয় যে ভারতের এক ধরনের ইন্ধনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে বিশৃঙ্খল করার জন্য তিনি এই ধরনের কার্যক্রম করার সুযোগ ভারত তাকে দিয়ে থাকে। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। সকালে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এ সময় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, জনগণের জীবনমানের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা ফেরানো এবং সকল ধরনের বৈষম্য দূর করতে মানুষ জুলাই বিপ্লব করেছে। বিএনপি সেই স্বপ্ন পূরণে কাজ করছে। বিএনপি সকল অংশীজনের সাথে আলাপ আলোচনা করে, সবার সাথে মত বিনিময় করে প্রতিটি সংস্কার প্রস্তাব যেটা প্রয়োজন সেটা সংবিধান সংস্কারের মাধ্যমে অবশ্যই, সংশোধনের মাধ্যমে অবশ্যই তারা গ্রহণ করবে। রংপুরে ৩৬ জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংসদ সদস্য সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় শহীদ পরিবারদের সম্বর্ধনা প্রদান এবং আলোচনা সভা। সেখানে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সব সংস্কার নিশ্চিত করার দাবিতে বিচারের দাবিও জানান বক্তারা। জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ওয়াসিম আকরামের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আরও অনেকে।
খুলনায় বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শিববাড়ি মোরাজ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। এ সময় তারা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বৈষম্যমুক্ত হবে, এটাই তাদের প্রত্যাশা। এছাড়া দিনটি উপলক্ষে রক্তদান কর্মসূচি, শহীদদের কবর জিয়ারত, আলোচনা সভা, বিশেষ প্রার্থনার আয়োজনও করা হয়েছে। আজকে এই 2 বছরে এসে আমরা আমাদের আশা-আকাঙ্ক্ষার অনেকটাই পূরণ করতে পারিনি, তবে আমরা যে আশা-আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি সেটা পূরণ করার দিকে আমাদের যে রাস্তা সেটা অনেকটা সুগম হয়েছে। আমরা চাই যে উদ্দেশ্য নিয়ে এই দিনটার এসেছিল সেই উদ্দেশ্যটা যেন পূরণ হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নাটোর শহরে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্বর্ধনা দেওয়া হয় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের। আলোচনার সভায় জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গঠনের সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা। এছাড়াও দিনটি উপলক্ষে রাজবাড়ী, মাগুরা, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন। নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় 1 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। নিহত ইয়ারুল ইসলাম উপজেলার উধানপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, সকালে কাজের উদ্দেশ্যে ইয়ারুল ব্যাটারি চালিত ভ্যানে করে ঈশ্বরদী যাচ্ছিলেন। নবীনগর এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি অ্যাম্বুলেন্স ভ্যানটিকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি বিপরীত দিক থেকে আসা আরেকটি পিকআপের চাপায় পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ইয়ারুল। আহত 2 যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলোকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার মালিঙ্গা এলাকায় আটা বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বসত ঘরের উপর উল্টে পড়ে। এতে ঘরে থাকা এক গর্ভবতী নারী প্রাণ হারান। ঢাকা ও আশেপাশের জেলা সহ বিভিন্ন জায়গায় আজও গ্যাস সংকট। ভোগান্তিতে পরিবহন, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকরা। সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ফলে লম্বা হচ্ছে যানবাহনের সারি। প্রভাব পড়েছে শিল্প খাতেও। অনেক কারখানা স্বাভাবিক সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের এমডি মোহাম্মদ সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, সন্ধ্যা থেকে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে। ফলে আগামী 2-1 দিনের মধ্যেই সরবরাহ পুরোপুরি চালু হবার আশা আছে। এখনো বসে আছি পাম্পে, কি করবো? রাতে 3টা বাজে আসছি, রাত্রে 9টা বাজে আইছি। 9টা বাজে আইছি, রিয়েল ধরছি কন্যা লাশ মাথা। ওইখান থেকে আসতে আসতে 6টা বাজে এই পর্যন্ত আসছি। আমার আগে আর মাত্র 3টা গাড়ি, ওই 3টা গাড়ি দিলে আমি গ্যাস পাইতাম, পাইনি। এটা বলতে আসে না কতক্ষণ দিব, কোন সময় দিব, এটা এরাও করতে পারে না। আজকে রাত্রে থেকেই কিছু উন্নতি হবে। আমাদের প্রায় 450 MMCFD গ্যাস আমরা কম পাচ্ছি, সেটা হয়তো আংশিকভাবে। এখানে 2টা ছিল, বয়লার ছিল, তার মধ্যে একটা বয়লার হয়তো বা চালু হয়ে যাবে আজকে থেকেই, সন্ধ্যা রাত্রে থেকেই। পরবর্তীতে বাকি অংশ পরবর্তীতে হবে। বিদ্যুৎ বিভ্রাটে টালমাটাল খাদ্যপণ্যের উৎপাদন, বিশেষ করে চাল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত। হিমাগারে নষ্ট হচ্ছে কৃষিপণ্য। কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিড থেকে চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় দিনে রাতে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। উত্তরের বিদ্যুৎ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন। ছবি তুলেছেন সাব্বির হোসেন। কারেন্টের ঘাটতি থাকার কারণে উৎপাদন যখন জায়গায় 4 টন উৎপাদন করতে পারতাম চাল, এখন সেখানে 2 টন উৎপাদন হচ্ছে চাল। এখন এই যে মাঝখানে 2 টনের ঘাটতি, এই 2 টনের ঘাটতিটা আমরা মেকআপ কীভাবে করতে পারবো? বিদ্যুতের সেবা নিয়ে বিস্তর অভিযোগ ভোক্তার। ঘন ঘন লোডশেডিংয়ে স্থবির কলকারখানা। উত্তরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চালকলগুলোই। দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে মিলের চাকা। ঘন্টার পর ঘন্টা এভাবে অলস পড়ে থাকছে রাইস মিলের যন্ত্র দানবগুলো। ধান সেদ্ধ, শুকানো ও ছাঁটাই করতে পারছেন না মিলাররা। এরই মধ্যে নওগাঁর চালকলগুলোতে মোট উৎপাদনের 30 থেকে 35% ঘাটতি দেখা দিয়েছে। পণ্যের যোগান কমায় টান পড়েছে বাজারে। সারাদিনে 2-1 বার আসে হয়তো আধা ঘন্টা 15-20 মিনিট থাকিচ্ছে, চলে যাচ্ছে, থাকিচ্ছে না কারেন্ট। 24 ঘন্টার মধ্যে মনে করেন যে 5 ঘন্টা থাকিচ্ছে। পরিবার আছে, আমাকে খাটার উপরে পরিবার চলে, কারেন্ট না থাকলে তো আমাদেরকে ব্যবসা বাণিজ্য সব কিছু লাগাতে উঠে গেছে। অটো রাইস মিল যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ চলবে, না থাকলে মনে সব বন্ধ থাকবে।
বিদ্যুতের অভাবে পচে নষ্ট হচ্ছে হিমাগারে রাখা আলু, ক্ষতিতে চাষি ও ব্যবসায়ীরা। বিশেষ করে আগামী মৌসুমে আবাদের জন্য রাখা বীজ আলু নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত তারা। বস্তা নষ্ট হয়েছে, আলু পছন্দ হচ্ছে, এতে কৃষকের নষ্ট, আমরা ভোগান্তি। আলু গরম ধরছে, গরম ধরে পচে যাচ্ছে, বলে আবার পচা আলু বের করবার লাগে, ব্যাপারীরা আসে গন্ডগোল লাগছে। মাসে যে বিলটা আসছে তা তিনি হাঁপাহাপি বেশি হয়ে যাচ্ছে, কারেন্টও কম, বিলও বেশি। তথ্য বলছে রাজশাহী অঞ্চলে কলকারখানা সহ সব মিলিয়ে প্রতিদিন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা থাকে ২৫০০ থেকে ৩০০০ মেগাওয়াট। এর প্রায় ৭০% সরবরাহ করে পল্লী বিদ্যুৎ। কর্মকর্তারা বলছেন চাহিদার বিপরীতে গ্রিড থেকে পাচ্ছেন মাত্র ৬০ থেকে ৬৫%। পিক সময় আমাদের ডিমান্ড প্রায় ১১৩ মেগাওয়াট। সেখানে আমরা কোনো সময় দেখা যায় আমরা 30% লোড কম পাই, কোনো সময় 40% লোড কম পাই, যার ফলে এই লোডটি যেটা কম পাই সেইটা আমরা শেয়ার করে দিতে হয়, অর্থাৎ একটা জায়গায় বন্ধ করে ওইটা আরেকটা জায়গায় দিতে হয়। প্রোডাকশন বাড়লেই আমাদের লোড শেডিং যেটা এটা অনেকটাই কমে আসবে। দেশের সিংহভাগ চালকল ও হিমাগার উত্তরাঞ্চলে, তাই খাদ্যপণ্যের সরবরাহ ও কৃষি অর্থনীতি সচল রাখতে জেলাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ সংশ্লিষ্টদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি অভিযান। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ফ্রন্ট লাইনে। অভিযানে রাশিয়ার 2টি খাদ্য গুদাম ও একটি জ্বালানি শোধনাগার ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেন, প্রাণ গেছে 5 জনের। পাল্টা জবাবে কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া, নিহত অন্তত 14 জন। অন্যান্য শহর ও বন্দরে আঘাত হানায় রুশ মিসাইল। রাশিয়াকে ঠেকাতে ইউরোপীয় মিত্রদের সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল, টার্গেট রুশ বাহিনীর বিভিন্ন অবস্থান। পাল্টাপাল্টি হামলায় ফের উত্তেজনা ছড়িয়েছে রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইনে। হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো কিয়েভ। বেসামরিক এলাকা টার্গেট না করার দাবি জানালেও রাতভর চলা দুপক্ষের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের আঘাতে প্রাণ গেছে বহু নিরপরাধের, ক্ষতিগ্রস্ত বহু অবকাঠামো। মঙ্গলবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের কাছে মিসাইল ছুড়ে 2টি খাদ্যের গুদাম ও একটি জ্বালানি শোধনাগার ক্ষতিগ্রস্ত করে ইউক্রেন। নিহত হয় অন্তত 5 জন, গুরুতর আহত হয় আরও 10 জন। এর আগের দিন ইউক্রেনের হামলায় রাশিয়ার কৃষ্ণ সাগরের কাছাকাছি একটি কার্গো জাহাজে গুরুতর আহত হয় 3 জন ক্রু। নিরাপদে সরিয়ে নেওয়া হয় অন্তত 22 জনকে। ইউক্রেনের এসব আঘাতের দাঁত ভাঙা জবাব দিয়েছে মস্কো। বুধবার দিবাগত রাতে আচমকা একের পর এক ব্যালিস্টিক মিসাইলের বর্ষণ শুরু হয় রাজধানী কিয়েভে। হতাহত হয়েছে বহু মানুষ, ক্ষতিগ্রস্ত হয় বহু আবাসিক ভবন ও গুদাম। উত্তরের শহর সামিতে রুশ অভিযানে শিশুসহ একাধিক ইউক্রেনীয় নিহত হন। বন্দর এলাকায় থাকা 7টি কার্গো জাহাজ লক্ষ্য করেও চলে মস্কোর হামলা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে, আশঙ্কা কর্তৃপক্ষের। এদিকে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইউরোপের 12টিরও বেশি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করার কথা জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফায়ার পয়েন্ট জানিয়েছে দেশটির নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফ্রেয়া নির্মাণে রাডার, গাইডেন্স এবং অন্যান্য সিস্টেম সরবরাহ করবে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো। আমরা মাত্র কয়েক বছর সময় হাতে নিয়ে এমন একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছি যা সম্পন্ন করতে 20 থেকে 30 বছর সময় লাগতে পারে। তবে ইউক্রেনীয় হিসাবে আমাদের হাতে খুব বেশি সময় কিংবা বিকল্প কোনোটাই নেই। রাশিয়ার হামলা আরো তীব্র হচ্ছে। যত দ্রুত সম্ভব ইন্টারসেপ্টর নির্মাণের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে আমাদের। ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের টার্গেট করে হামলা চালাচ্ছে রাশিয়া, অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব অভিযানকে যুদ্ধাপরাধ বলেও আখ্যা দিয়েছেন তিনি। রাশিয়াকে ঠেকাতে মিত্র দেশগুলোর কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ত্রিনিদাদ টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চালকের আসনে রয়েছে পাকিস্তান। দিন শেষে 6 উইকেট হারিয়ে মাত্র 60 রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 2 উইকেটে 266 রান নিয়ে তৃতীয় দিন শুরু করা পাকিস্তানের ইনিংস থামে 387 রানে। 6 উইকেট শিকার করেন জোমেন ওয়ারিকান। আব্দুল্লাহ শফিক অপরাজিত থাকেন 160 রানে। 43 রানে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের রান তৃতীয় দিন শেষে 6 উইকেটে 103।
চোটের কারণে এই ইনিংসে ব্রেন্টন কিং এর ব্যাট করা নিয়েও রয়েছে শঙ্কা। এর আগে প্রথম ইনিংসে 344 রানে ক্যারিবীয়দের ইনিংস। প্রথম টেস্ট জয় সিরিজে 1-0 এগিয়ে রয়েছে স্বাগতিকরা। এবারে ফিফা সভাপতির বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ তুলেছে জর্দান ফুটবল অ্যাসোসিয়েশন। গত ডিসেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত আরব কাপের ফাইনালে ওঠার পুরস্কারের অর্থ এখনো পায়নি বলে দাবি দেশটির। এদিকে সবশেষ বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়া সত্ত্বেও ভক্তদের টিকিটের জন্য বাড়তি অর্থ দিতে হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে জর্ডানকে কর বাবদ বিপুল খরচের সম্মুখীন হতে হয়েছে, যে খরচ কানাডা ও মেক্সিকোতে অবস্থান করা দলগুলোকে বহন করতে হয়নি বলেও অভিযোগ করে দেশটির ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ চলাকালে তাদের বিভিন্ন সমস্যার সমাধান দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এসব জানান জর্ডানের ফুটবল প্রধান আলী বিন হুসেইন। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন রাহেলা জ্যোতি। সাথেই থাকুন।